তাড়াতাড়ি চলে গেছে লেট হয়ে যেত প্রথম দিকে ডিস্টার্ব করে ফেলবে। ব্রাইটনেস ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি হচ্ছে বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশ সন্তুষ্ট। আজকে সংসদটিও বাংলাদেশের। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংসদ থেকে কথা বলবো। মাননীয় স্পিকার, প্রথম কথাটি হচ্ছে যে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সব রাষ্ট্রের একটা সম্পর্ক নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে সংক্ষিপ্তভাবে সংজ্ঞাটি একদম ক্লিয়ার। মাননীয় স্পিকার, বর্তমান সময়টি হচ্ছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে সময়টা চলছে সেটি আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটি, এই জিনিসটি আসলে মেজারমেন্ট করাটা একটু কঠিন। প্রথমেই আমরা আজকে বিবেচনা করব যে অর্থনৈতিক ব্যাপারটি, দ্বিতীয়তভাবে রাজনৈতিক ব্যাপারটি এবং সর্বশেষ কূটনৈতিক ব্যাপারটি। এবং আজকে সন্তুষ্টির জায়গাটি সেটি হচ্ছে আমরা মনে করি এই জিনিসটি অনেক বেশি ভালো গেল। মাননীয় স্পিকার, সংজ্ঞায়ন সঠিকভাবে। এবার মাননীয় স্পিকার, আমরা চলে আসবো যে কেন আসলে এই প্রক্রিয়াটিতে আমরা মনে করি আমরা অনেক বেশি সন্তুষ্ট বা বাংলাদেশের পজিশন অনেক বেশি বেটার। প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যদি আজকে চিন্তা করি যে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সব রাষ্ট্রের সম্পর্ক ভালো হবে, কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ হবে না, বিচ্ছিন্ন হবে না, এই জিনিসটা আসলে কল্পনা করা সম্ভব না মাননীয় স্পিকার। প্রত্যেকের সাথে কোনো না কোনো সম্পর্ক থাকতেই পারে, প্রথমত গেল মাননীয় স্পিকার। দ্বিতীয়ত ব্যাপারটি হচ্ছে এই জিনিসটা আজকে অপোজিশনকে মেনে নিতে হবে যে আপনি কোনো ইউটোপিয়ান পৃথিবীতে দাঁড়িয়ে নেই। এই পৃথিবীতে আপনার সাথে যে কোনো বিষয়ে সম্পর্ক খারাপ হতেই পারে গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই জিনিসটির বিবেচনায় সর্বপ্রথম আমরা যে জিনিসটি নজর দেব সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ তার সাথে সংঘটিত কোনো একটি সমস্যা বা কোনো একটি প্রবলেমে সে কি আদতেই কোনো স্টেক ছিল কিনা, প্রথমত। দ্বিতীয়ত ব্যাপারটি, সে যদি তার স্টেকের অংশী হয় তাহলে তার এখতিয়ার ছিল কিনা যে সেই জায়গায় সমস্যাকে সমাধান করা বা তার কোনো রকম একটা প্রবলেম যাওয়া, সেই প্রবলেমটির একটা সলিউশনে আসা। এই দুটি জায়গা আজকে আমরা প্রথমেই চিন্তা করবো এবং আমাদের সবগুলো আর্গুমেন্ট এবং সবগুলো এক্সাম্পল এই রিলেটেডই হবে গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবং প্রথম যে বিষয়টি যে কিভাবে আমরা মেজার করবো যে আমাদের সাথে কারো সম্পর্ক খারাপ হয়েছে কিনা, প্রথম কথা মাননীয় স্পিকার, এক নম্বর আর্গুমেন্ট সেটি হচ্ছে যে স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কারোর সাথে কি আমাদের কোনো সম্পর্কের অবনতি ঘটেছে কিনা মাননীয় স্পিকার। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাই যে স্বাধীনতার আগে যারা আমাদের বিপক্ষে ছিল এর পরবর্তীতে এসে তারা আমাদের পক্ষে কাজ করছে। মাননীয় স্পিকার, আমরা তুর্কির কথা ধরতে পারি। তুর্কি আমাদেরকে কি পরিমাণে এইড দিয়ে সাহায্য করছে, তুর্কি আমাদের যে কর্ম বাণিজ্য সেই জায়গায় সাহায্য করছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমরা দেখি যে আজকে গ্রেট ব্রিটেন কিংবা ফিলিস্তিনের সাথে আমাদের যে সমস্যাগুলো অনেক আগে ছিল কিন্তু তারপরে ফিলিস্তিনি আমাদের সাথে কোনো প্রবলেম করেনি, তাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক আছে। এবং সর্বশেষ মাননীয় স্পিকার, আমরা দেখি যে রাশিয়া কিভাবে আমাদের প্রতি ইনভেস্টমেন্ট করে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নগুলো কত বেশি করে দেয়, এই জিনিসগুলো হচ্ছে তার প্রমাণ গেল মাননীয় স্পিকার। নতুন করে যে নিষেধাজ্ঞার ব্যাপারটি সেটি ব্যাখ্যা করি মাননীয় স্পিকার। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে নতুন করে নিষেধাজ্ঞা কেউ দিয়েছে কিনা। প্রথম কথা মাননীয় স্পিকার, আমরা দেখি যে মুক্তিযুদ্ধের আগে ইউনাইটেড স্টেটসের সাথে আমাদের কিছু প্রবলেম ছিল, কিন্তু মাননীয় স্পিকার পরবর্তীতে এসে তারা আমাদেরকে নতুন কোনো নিষেধাজ্ঞা দেয়নি, কোনো বাণিজ্যিক বা কিংবা কোনো কূটনৈতিক কিংবা কোনো দেশের সাথে সম্পর্কের কোনো অবনতি, এই যে নিষেধাজ্ঞার প্রক্রিয়াটি যেগুলো অন্যান্য দেশকে দিয়েছে সেটি আমাদের সাথে হয়নি গেল মাননীয় স্পিকার। এই জায়গাতেও আমরা অনেক বেশি সফল। তৃতীয়ত মাননীয় স্পিকার, পূর্বে যারা আমাদের শত্রু ছিল তারা আসলে এখন এই মুহূর্তে এসে আমাদের সাথে একই সাথে কাজ করছে, অর্থাৎ একই লেয়ারে কাজ করছে, একই লেভেলে কাজ করছে। জেনে নেব স্যার, একটু শেষ করি। প্রথম কথা মাননীয় স্পিকার, আজকে আমরা যদি দেখি যে রোহিঙ্গার মতো একটা ইস্যু, যে ইস্যুটা সারা পৃথিবীব্যাপী মাথাচাড়া দিয়েছিল, সেখানে মাননীয় স্পিকার চায়না ভেটো দিয়েছে অর্থাৎ রোহিঙ্গাদেরকে প্রেরণ করতে। কিন্তু মাননীয় স্পিকার, এই চায়নাই আবার অনেক বেশি আমাদের প্রতি উদার, তারা আমাদের অনেকগুলো কনস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দিয়েছে, আমাদের অনেকগুলো উন্নয়নে চায়না ভূমিকা রেখেছে। এরপরে মাননীয় স্পিকার, আপনি যদি একটু চিন্তা করেন যে জিএসপি সুবিধা নিয়ে তারা প্রশ্ন চাইতে পারে, জিএসপি সুবিধাতেও ইউনাইটেড ইউনিয়ন অনেক বেশি আমাদের প্রতি উদার ছিল, তারা পরবর্তীতে এসে আমাদের অনেকগুলো সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছে আমাদের সুসম্পর্কের জন্য। স্যার, আপনার পিওআইটি হচ্ছে স্যার, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বলতে তিনটা সেক্টরকে বুঝাচ্ছেন, ইকোনমিক্স, পলিটিক্স, ডেভেলপমেন্ট। কিন্তু আমরা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা কি গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের মতে সংজ্ঞায়নটা কি? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি আমরা বন্ধুত্ব বুঝবো না বন্ধুত্বের নামে এক্সপ্লয়টেশন বুঝবো? স্যার, এখানে এই জিনিসটি আপনাকে ব্যাখ্যা করে দিয়েছিলাম মাননীয় স্পিকার। এক্সপ্লোরেশনের মতো প্রক্রিয়াগুলো কখনোই আসবে না। অর্থাৎ প্রথমত আন্তর্জাতিক সম্পর্কটি হবে যে আমি কি আসলে কোনো জায়গার স্টেক কিনা এবং সেই স্টেকের সত্ত্বেও এই যে তিনটি ব্যাপারে আমার কি অবস্থান ছিল সেই অবস্থানে আমি চূড়ান্ত হতে পারছি কিনা, সেটি হচ্ছে মূল বক্তব্য। এবার মাননীয় স্পিকার, সর্বশেষ যে বিষয়টি সেটি আজকে কাজ করবে, অর্থাৎ ভাবমূর্তি।
মাননীয় স্পিকার, বাংলাদেশের এই মুহূর্তে পৃথিবীতে তার ভাবমূর্তির অবস্থানটি কি, সে কি আদৌতেই তার যে জায়গাটি সেটি প্রমাণ করতে সফল হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আজকে ভারতের সাথে আমাদের যে সীমান্ত সমস্যাগুলো ছিল, কিংবা মাননীয় স্পিকার ভারতের সাথে আমাদের যে তিস্তা কিংবা ফারাক্কার মতো সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আমরা অনেক বেশি নেগোশিয়েট পর্যায়ে এনে একটা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছি। এটি মাননীয় স্পিকার আমাদের একটা বৃহত্তর পার্সপেক্টিভ, যেই জায়গায় আমরা আমাদের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে একটা সঠিক সমাধানের দিকে যেতে পেরেছি। মাননীয় স্পিকার, এর থেকে বড় কথা হচ্ছে যে আজকে একটা দেশের সাথে পলিসিগত দ্বন্দ্ব থাকতেই পারে। মাননীয় স্পিকার, আপনি বলতে পারেন যে ফারাক্কা বাদ নিয়ে আপনি এখনো সমাধানে যেতে পারেননি। মাননীয় স্পিকার, সেটি কখনো দুটি দেশের রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে না। মাননীয় স্পিকার, এটি তাদের একদম পার্সোনাল একটি জায়গা, এবং সেই পার্সোনাল গত জায়গা থেকে দুটি দেশের দ্বন্দ্ব ডিফারেন্ট থাকতেই পারে, আমরা দেখেছি এর আগে অনেক দেশের সাথে থাকে। কিন্তু মাননীয় স্পিকার, এটি বিগার পার্সপেক্টিভে আপনার দেশের যে ভাবমূর্তি এবং আপনার দেশের যে আসলে ওই সম্পর্কটার সাথে স্টেক, অংশীদার, এখতিয়ার, এবং সেই এখতিয়ারকে কোনোভাবে ভায়োলেট করে কিনা, কিংবা আপনার ওই এখতিয়ারে বাংলাদেশের কোনো ঘাটতি ছিল কিনা, এটি হচ্ছে আজকের বিতর্কের মেইন জায়গা। এবং আমরা দেখাতে সমর্থ হয়েছি যে এই জায়গাগুলো থেকে আমরা অনেক বেশি উদার এবং আমাদের সন্তুষ্টির জায়গা রয়েছে। আশা করি সংসদের প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ। হ্যালো, Yeah, I'll be wait. মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে তিনি দেখাবেন বাংলাদেশ যে অবস্থানে আছে সেই অবস্থান নিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারে। মাননীয় স্পিকার, এটি হচ্ছে এক লাইনে তাদের দলের স্ট্যান্ড, এবং সেটির জন্য তারা প্রেক্ষাপট হিসেবে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশের অস্তিত্বকাল থেকে তারা অনেক আলোচনা আনবেন বললেন। কিন্তু মুদ্রা কথা হচ্ছে সেই সময়কাল পার করে আজকের অবস্থানে আমরা আসলে আজকের জায়গা দিনে এসে আমরা কোন অবস্থানটাতে আছি মাননীয় স্পিকার, সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের যেই আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সাথে সেটি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি কি পারি না, সেখানে হচ্ছে বেসিক্যালি ডিবেটটি হবে মাননীয় স্পিকার। আমরা বিরোধী দল থেকে দেখাবো কেন এটি নিয়ে সন্তুষ্ট থাকার মাননীয় স্পিকার কারণটি নেই। প্রথমত কিছু এনগেজমেন্ট করি। তারা যেটি দেখানোর চেষ্টা করলেন সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আমার অনেক দেশ ছিল যারা আগে হয়তো একটু সম্পর্ক খারাপ ছিল, পরবর্তীতে আবার সম্পর্ক ঠিক হয়েছে, উত্থান পতন এই ধরনের থাকে মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশের সাথে অন্য একটি দেশের সম্পর্কের নেচারটি কেমন মাননীয় স্পিকার, এটি হচ্ছে আজকের বিতর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেমন আমরা কথা বলি, যে জিনিসটি সবচেয়ে মুখ্য হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে একটি রাষ্ট্রের ইন্টারেস্ট মাননীয় স্পিকার। সেই জায়গায় বাংলাদেশের ইন্টারেস্ট কতটুকু নিশ্চিত একটি সম্পর্ক দিয়ে সেটি দ্বারা নিরূপণ করা যাবে ওই সম্পর্কটি বাংলাদেশের জন্য আসলে লাভজনক বা আসলে ওই সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকা যায় কি যায় না মাননীয় স্পিকার। সেই জায়গাতে মাননীয় স্পিকার এবার তিনটি আর্গুমেন্ট দিয়ে দেখাবো, এনগেজমেন্টগুলো আর্গুমেন্টের মাধ্যমে করবো। প্রথমত মাননীয় স্পিকার, আমাদের দেশের যে এলাইগুলো রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্কটি বন্ধুত্বপূর্ণ কিনা মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আমাদের প্রথম আর্গুমেন্ট। সব বন্ধুত্বপূর্ণ মাননীয় স্পিকার আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখতে কেমন, সেটি যদি উদাহরণ দেখতে চান, সেটি সম্পর্কটি হচ্ছে মাননীয় স্পিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকা এবং জাপানের সম্পর্কটি। সেই সম্পর্কে আমরা দেখতে পাই জাপান নিজের কোনো মিলিটারি না রেখে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন করেছে এবং ইউএসএ তার সিকিউরিটির দায়িত্ব নিয়েছিল মাননীয়
মাননীয় স্পিকার। এভাবে মিউচুয়াল একটা মাননীয় স্পিকার ইন্টারেস্টের মাধ্যমে জাপান তার ইকোনমিকে গ্রো করেছে এবং ইউএসএ তার ওই জায়গাতে স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল ইন্টারেস্ট সেটিকে সার্ভ করে নিয়েছে মাননীয় স্পিকার। এটি হচ্ছে মাননীয় স্পিকার মিউচুয়াল একটি বেনিফিটের মাধ্যমে উন্নয়নটি করা। এবার আসুন মাননীয় স্পিকার আমার এলাকার সাথে আমার সম্পর্ক কিরকম সেটা একটু দেখি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটি এমন, আমি ট্রানজিট দিয়ে দিলাম, আমার বেনিফিট কি আমি জানি না মাননীয় স্পিকার। তারা বলার চেষ্টা করবেন যে সমুদ্র বিজয় করেছি, একটি বিজয় নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না। আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যাওয়ার পরে বাংলাদেশের পরবর্তী যে মামলাটি নিষ্পত্তি হওয়ার অপেক্ষা ছিল সেটি বাংলাদেশকে তুলে নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছে মাননীয় স্পিকার। এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে বাংলাদেশ আজকের দিনে এসে তার যে ধরনের একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে থাকার কথা ছিল সেটি দেশে দাঁড়িয়ে থাকছে না। বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দরটি করার কথা ছিল সেটি তারা ভারতের প্রেসারে মাননীয় স্পিকার না করার সিদ্ধান্ত নিয়েছে। এটিতে বাংলাদেশের যে ইন্টারেস্ট সেটি কিন্তু নিশ্চিত হচ্ছে না মাননীয় স্পিকার। আর ইন্টারেস্ট যখন নিশ্চিত হয় না বা দেশের যখন স্বার্থ নিশ্চিত হয় না, এই সম্পর্কটিকে আসলে মাননীয় স্পিকার তার জন্য লাভজনক বা সন্তোষজনক বলার প্রশ্নও আসে না। এর পরবর্তীতে মাননীয় স্পিকার দ্বিতীয়ত আসি। দ্বিতীয়ত হচ্ছে আসলে মাননীয় স্পিকার নতুন কোনো উল্লেখযোগ্য বন্ধু রাষ্ট্র আমরা তৈরি করতে পেরেছি কিনা মাননীয় স্পিকার। এখন দেখুন আমার মধ্যপ্রাচ্যে একটা শ্রম বাজার আছে, আমার সবচেয়ে বড় রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে আমার শ্রমশক্তি মাননীয় স্পিকার। এই শ্রমশক্তির জন্য আমরা দেখেছি যে একটা মাঝখানে বন্ধ হয়ে যায়, সেটি খোলার জন্য অনেক তৎপরতা চালিয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে অনেক ধরনের মাননীয় স্পিকার রুলস এর ক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের এভিয়েশনের সুযোগ দিয়ে আমরা তাদেরকে শ্রমিক রপ্তানি করছি মাননীয় স্পিকার। এটি করার মাধ্যমে আমরা নতুন কোনো উইন্ডো ওপেন করছি বা নতুন ভাবে একটা শ্রম বাজার তৈরি করছি। এই ধরনের উদাহরণ কিন্তু মাননীয় স্পিকার রিসেন্ট সময় খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। এটি থেকে আমরা কি বুঝতে পারি? এটি থেকে আমরা এটি বুঝতে পারি যে আসলে একটি রাষ্ট্র হিসেবে আমার যে ক্যাপাসিটি রয়েছে, আমার যে মানুষগুলো রয়েছে, জনশক্তি রয়েছে, সেটিকে এক্সপ্লোর করার জন্য বাইরে গিয়ে সেটিকে এক্সপোর্ট করার মাধ্যমে সেখানে ওই দেশের সাথে একটি বার্গেনিং চিপ হিসেবে ইউজ করার জন্য ওই অবস্থায় আমি নিজেকে নিয়ে যেতে পারছি না মাননীয় স্পিকার। বরঞ্চ আমার মানুষ সেখানে এক্সপ্লয়েটেড হলেও সেটি নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। আমার শ্রমিকদেরকে সেখানে যদি মাননীয় স্পিকার নির্যাতন করা হয় সেটি নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। আমার এমবাসি দেশে মানুষ বিপ্লব করলেও আমি ওই দেশকে মাননীয় স্পিকার একটা বিবৃতি দিয়ে বলতে পারি না এই ধরনের ট্রিটমেন্টগুলো পরিবর্তন করতে হবে। এটি দিয়ে কি প্রমাণ করে মাননীয় স্পিকার? এটি দিয়ে কি প্রমাণ করে? আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে নেচারটি সেটি হচ্ছে শুধুমাত্র এক ধরনের কাগজে কলমের সম্পর্কের মতো যে আমি ওর বন্ধু, কিন্তু কার্যক্রমে এসে, কাজের ক্ষেত্রে এসে, কার্যকারিতা এসে স্বার্থটি বাংলাদেশের কোনোভাবেই নিশ্চিত হচ্ছে না মাননীয় স্পিকার। এর পরবর্তীতে আসে মাননীয় স্পিকার ৩ নম্বর ইস্যুতে, যে গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক মহলে আমি কতটুকু সাড়া দিতে পারছি মাননীয় স্পিকার। দেখুন একটা জিনিস নিয়ে অনেক বেশি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশ অনেক বেশি সেলিব্রেট করে, সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইস্যুটি মাননীয় স্পিকার। ক্লাইমেট চেঞ্জের যে সেলিব্রেশনের ব্যাপারটি, এটি হচ্ছে মাননীয় স্পিকার এনভায়রনমেন্টাল লবিস্টদের দীর্ঘদিনের লবি করার ফলাফল হিসেবে একটি মাননীয় স্পিকার ফান্ড তৈরি হয়েছে। এর ফান্ডের টাকাটিও কিরকম আসছে বা এই ধরনের সংবাদগুলোতে গিয়ে কি ধরনের লাভ আসছে এটি নিয়ে মানুষের কোনো নিশ্চয়তা নেই। এবং এই ধরনের ইস্যুগুলোতে বাংলাদেশ যে ধরনের ভালনারেবল পজিশনটিতে রয়েছে সেটির উপর বেসিস করে তেমন কিছুই মানুষ থেকে আশা অর্জন করতে পারেনি। এবং দ্বিতীয় যে ইস্যুটি রোহিঙ্গা ইস্যুটিতে, সেই রোহিঙ্গা ইস্যুটিতে বাংলাদেশ বর্তমানে যে ধরনের থ্রেটগুলোতে রয়েছে সেই থ্রেটে তার ক্লোজেস্ট এলাকায় ভারতের সমর্থন দিয়ে সে আদায় করতে পারেনি মানুষ থেকে। এটি তারা কি প্রমাণ করে? নিজের স্বার্থের জন্য যখন প্রয়োজন থাকে তখন বাংলাদেশ নিজের এলাকাকেও পাশে পাচ্ছে না, কিংবা আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের প্রেশার তৈরি করে নিজের সমস্যা সমাধান করা প্রয়োজন সেখানেও বাংলাদেশ কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। এই অবস্থায় থেকে একটি দেশ, একটি স্বাধীন রাষ্ট্র, তার একটি পরিচিতি রয়েছে, তার 16 কোটি 18 কোটি মানুষ রয়েছে বাংলাদেশ থেকে, তার বিভিন্ন মানুষ শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে কাজ করছে, সেখানে তার এক ধরনের পলিটিক্যাল চিপ হিসেবে ইউজ করার মতো বার্গেনিং টুল রয়েছে। এত কিছু থাকার পরেও আমি নিজের অবস্থাটি শক্তিশালীভাবে জানাতে পারছি না মাননীয় স্পিকার। সর্বশেষ একটি উদাহরণ, ফখরুল মাননীয় স্পিকার, মির্জা ফখরুল। আমরা বিএনপি কে জানতাম এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে কাজ করতো। মির্জা ফখরুল কে বিজেপিকে মাননীয় স্পিকার লিখতে দলিল দিয়ে এসেছে যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে ভারতের বিরুদ্ধে কি করবে না মাননীয় স্পিকার। এগুলো হচ্ছে আমাদের দেওয়ালিয়তের উদাহরণ। আমরা নিজেরা রাষ্ট্র হিসেবে নিজেদের স্বার্থে কথা বলার ক্ষেত্রে বা নিজেদের স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে যে স্ট্রং স্ট্যান্স দিব সেটি নেওয়ার মতো মাননীয় স্পিকার সামর্থ্য কিংবা মানুষের সদিচ্ছা আমরা কোথাও দেখাচ্ছি না। এই জায়গা থেকে মনে করি বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে রয়েছে এটি নিয়ে সন্তুষ্ট থাকার কোনো উপায় নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এই পর্যায়ে প্রদান করছি মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা পুরো একটা স্ট্যান্ডবাজি বক্তব্য দিয়ে গেলেন। তার এই পুরো বিতর্কে অন্তঃশ্বাস শূন্য। মাননীয় স্পিকার, তিনি যদি এই মুহূর্তে এখানে বসে চিন্তা করেন যে আসলে বাংলাদেশ, মাননীয় স্পিকার, ভারত তার বড় স্টেক ছেড়ে দিয়ে, চায়না তার বড় স্টেক ছেড়ে দিয়ে, রোহিঙ্গা সমস্যায় রাশিয়া তার স্টেক ছেড়ে দিয়ে বাংলাদেশের সাথে আসলে এই পর্যায়ে এসে সকল সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে ফেলবে, এটা একটা ইউটোপিয়ান ধারণা। কারণ তার রাষ্ট্রে যেমন ইন্টারেস্ট রয়েছে, আপনার রাষ্ট্রের ইন্টারেস্ট রয়েছে। তাহলে আসলে এই ইন্টারেস্ট আপনি যখন আসলে কোনো গেইন করতে চান সে সময় আপনাকে মেজার করতে হবে যে আসলে তার ইন্টারেস্টে আপনার ইন্টারেস্ট পূরণ করার জন্য আপনার এখতিয়ারটুকু কতটুকু, এক, আপনি এখতিয়ার কতটুকু অ্যাপ্লিকেট করেছেন, এবং 3 নাম্বার, আপনি আপনার জিওপলিটিক্যাল অবস্থান, আপনি আপনার আন্তর্জাতিক প্রভাব, আপনি আপনার অর্থনৈতিক প্রভাব দিয়ে আসলে আপনি কতটুকু গণকারবাদ আপনার যোগ্য, সেই জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বাংলাদেশ হিসেবে চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আজকে ইনভেস্ট করে ফেলবো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সম্পর্ক করে ফেলবো, ওই সম্পর্ক করে ফেলবো, এই ব্যাপারগুলো আপনার স্বপ্নতে, সবই স্বপ্ন নয় মাননীয় স্পিকার, এগুলো স্বপ্নদোষ। মাননীয় স্পিকার, এর পরবর্তী সময় দেখেন ব্যাপারটা দেখেন, তারা যে আপনাকে বিভিন্ন সমস্যা দেখার চেষ্টা করলেন যখন বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ হয় না, ট্রানজিট ইস্যু বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ হচ্ছে না মাননীয় স্পিকার। তাহলে ট্রানজিটের বিনিময়ে আমরা কি পেয়েছি? আমরা গঙ্গা চুক্তি করতে পেরেছি মাননীয় স্পিকার। ভারতের সাথে
সাথে আমরা মানসপিকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে হয়েছে মানসপিকার থার্ডলি মানসপিকার ভারতের সাথে এরপর সমুদ্র বিজয় করেছে। এখন কথা হচ্ছে ভারত আসলে ট্রানজিটের বিনিময়ে আমাদের কি দিচ্ছে এই ব্যাপারে একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টটা কি? মিউচুয়াল ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিবে, বাংলাদেশ ভারতের ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে 7টা এশিয়া মুক্ত সমূহ 37টা রাষ্ট্রে এই ট্রানজিটটা ব্যবহার করে মানসপিকার অনারেবল ভিসা প্রদান করে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মানসপিকার প্রসার করবে। এটা হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট। তার মুদ্রা ওই পিকটা মানসপিকার আমি দেখা গেলাম। সেকেন্ডলি তিনি যেটা বলছেন বাংলাদেশের মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে যে নতুন করে বাধা সৃষ্টি করতে পারেন নাই মানসপিকার ব্যাপার পত্রিকা না বললে যে অবস্থা হয় মানসপিকার আরব আমিরাতে নতুন করে মানসপিকার শ্রমবাজার উৎপন্ন হয়েছে, মানসপিকার দুবাই নতুন করে শ্রমবাজার উন্নত হয়েছে, মানসপিকার ইউকে মানসপিকার ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার পর ইউকে প্রতিনিধি দল এসেছে মানসপিকার এই পরবর্তী সময়ে তাদের আমাদের এই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। মানসপিকার আমাদের পূর্ববর্তী শত্রু জাপান এই মুহূর্তে কি করছে? জাপান মানসপিকার আমাদের এখানে টেকনিক্যাল কোঅর্ডিনেশন দিচ্ছে। দক্ষিণ কোরিয়া এখানে একটা টেকনিক্যাল কোঅর্ডিনেশন দিচ্ছে। আমাদের এখানে সেফ প্রজেক্ট চলছে, ওয়াল ব্রেক প্রজেক্ট চলছে। মানসপিকার আপনি কি বলতে চাচ্ছেন এগুলো বাংলাদেশের ইন্টারনেট সার্ভ করে না? বাংলাদেশের রাষ্ট্রের কি আসলে এই ফিজিবিলিটি আছে কিনা? বাংলাদেশের এই ইকোনমিক্যাল স্ট্রাকচার, বাংলাদেশের এই ইকোনমিক অ্যাবিলিটি আছে কিনা? এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই ধরনের টেকনিক্যাল মানসপিকার জ্ঞানগুলো দেওয়ার নাই। মানসপিকার অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী সময় যে সময় রাষ্ট্র ছিল, বর্তমানে যারা বন্ধু ছিল, প্রত্যেকে আমাদের এখানে কাজ করছে। তারা বলছে এগুলো একটি কার্যক্রম সম্পূর্ণ। আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দেখিয়ে গেলাম যেগুলো পরে নিচ্ছি। মানসপিকার তারা আপনাকে বলতে যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক সম্পর্কে মানসপিকার আপনি কখনো এটাই চিন্তা করতে পারবেন না যে হচ্ছে মানসপিকার আপনি রোহিঙ্গা সমস্যায় আপনার সবকিছু সমাধান হয়ে যাবে একদিনে। আমাদের কেসটা ছিল মানসপিকার দুইটা লেয়ারে। আপনি আসলে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে মেজার করবেন? বাংলাদেশের এখতিয়ারটুকু কত ছিল এই জায়গায় এই সমস্যার সমাধান করার? রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের এখতিয়ারটি কতটুকু? বাংলাদেশের পরে চেয়ে নিচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ কি করেছে? মানসপিকার বাংলাদেশ জাতিসংঘের সাথে মিটিং করেছে, দ্বিপাক্ষিক মানসপিকার বৈঠক চলছে, আন্তর্জাতিক মহলে চাপ প্রয়োগের চেষ্টা চলছে, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ করছে। এখন বিভিন্ন দুইটি রাষ্ট্রের বিভিন্ন পলিসিতে প্রত্যেকের ইন্টারেস্ট থাকবে। আপনি কখনো এটা আশা করতে পারেন না ওই রাষ্ট্রের ইন্টারেস্ট ছেড়ে দিয়ে আপনাকে তার সকল ইন্টারেস্ট ফুলফিল করা যা দিবে। এই যে একটা নেগোসিয়েশন আসতে হবে। বাংলাদেশ একটি দুর্বল অর্থনৈতিক রাষ্ট্র, বাংলাদেশ একটি তুলনামূলকভাবে দুর্বল রাজনৈতিক প্রভাব সহ একটি রাষ্ট্র অনুযায়ী তাকে এই জায়গায় সবসময় একটি নেগোসিয়েট করতে হয়। এই আমাদের যে বর্তমান অবস্থা সেই অবস্থা আমরা যা অ্যাচিভ করতে পারছি সেটি সংস্কার সম্পর্ক আমাদেরকে এটাও দেখতে হবে আমাদের অবস্থার ক্যাপাবিলিটি কতটুকু, আমাদের পাওয়ার যোগ্যতার সম্ভব কতটুকু। মানসপিকার আমাদের বিতর্কে যে মেইন তিনটি ক্রাইটেরিয়া সেই জায়গায় তাদের কোনো এঙ্গেজমেন্ট নাই। মানসপিকার কোন তিনটি ক্রাইটেরিয়া? এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আমরা যখন বলছি আপনাকে স্বাধীনতা পূর্ববর্তী সময় মানসপিকার যারা আমাদের বন্ধু ছিল তারা বর্তমানে আমাদের সাথে শত্রু রয়েছে কিনা, মানসপিকার তারা শত্রু ভাবাপন্ন কোনো অবস্থান রয়েছে কিনা। মানসপিকার দেখেন ফিলিস্তিন আমাদের সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, মানসপিকার আমাদের সাথে কোনো অতিরিক্ত ভালো সম্পর্ক নাই, একটু মধ্যমতা আছে। মানসপিকার ইউরোপিয়ান ইউনিয়ন ভালো সম্পর্ক আছে, ইউরোপিয়ান আমাদেরকে জিএসপি সুবিধা দিচ্ছে, অন্যান্য সমস্ত শ্রমবাজারের সুবিধাগুলো দিচ্ছে মানসপিকার, সমাজের সুযোগ সুবিধা দিচ্ছে। এখন আপনি আসলে কোনটিকে বলেন একটা আন্তর্জাতিক সমস্যা? মানসপিকার যখন ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সেটি আন্তর্জাতিক সমস্যা, সেটি আন্তর্জাতিক সম্পর্কের সমস্যা। মানসপিকার দুইটি রাষ্ট্রের বিভিন্ন পলিসিতে মতানৈক্যতে যে সমস্ত নেগোসিয়েশন গুলো যে সমস্ত প্রবলেম গুলো হয় এগুলো একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো পোল দাঁড়িয়ে যায় সেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সমস্যা হয় সেখানে মানসপিকার ভারত আসবে, সেখানে রাশিয়াও আসবে, সেখানে চাইনাও আসবে। মানসপিকার যে তিনটা রাষ্ট্র এই মুহূর্তে তাদের ইন্টারেস্টের কারণে রোহিঙ্গা সমস্যা সমাধান দিচ্ছে। মানসপিকার এবার আসেন আমরা আরো কি পাইছি মানসপিকার রোহিঙ্গা সমস্যা আমরা সমাধান করে একটা পোর্টাল ওপেন হয়েছে। মানসপিকার 3000 রোহিঙ্গা নিয়ে যাওয়ার কথা চলছে, একটি পোর্টাল ওপেন করছে বাংলাদেশ তার এই ধরনের প্রভাব প্রতিপত্তি করার মাধ্যমে এই সমস্ত পোর্টাল ওপেন করতে পেরেছে। কর্মসূচিগুলো আমরা দেখাচ্ছি মানসপিকার তারা বলতে যাচ্ছেন বাংলাদেশের ইন্টারেস্ট পুরোপুরিভাবে সম্পূর্ণ প্রত্যেকটা জায়গায় হতে হবে। মানসপিকার একটি ভ্রান্ত ধারণা, তাদের একটি ভুল ধারণা এটি। মানসপিকার পৃথিবীর কোন রাষ্ট্র এই অবস্থায় মানসপিকার একমাত্র যুদ্ধ করা ছাড়া, তাকে ইনভেট করা ছাড়া মানসপিকার এই ধরনের তাদের পুরো সম্পূর্ণ ইন্টারেস্ট কোনো জায়গায় মানসপিকার পারে নাই। মানসপিকার মার্কিন যুক্তরাষ্ট্র মানসপিকার ডোনাল্ড ট্রাম্প হুয়াইয়ের উপর মানসপিকার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু দিন শেষে মার্কিন ডোনাল্ড ট্রাম্প তাকে নেগোশিয়েট করতে হয়েছে হুয়াইয়ের সাথে। এই ব্যাপার মাত্র পৃথিবীর কোন জায়গায় অন্য ইন্টারেস্ট তার হয় না। আশা করছি এই সংযোগ মাননীয় বিরোধী দলীয় উপনেতা।
স্পিকার এত ভুল তথ্য দিয়েছেন যেগুলো রিভার্ট করতে করতে আমার 5 মিনিট শেষ হয়ে যাবে। এক নম্বর কথা হচ্ছে ট্রানজিটের বিনিময়ে নাকি গঙ্গা চুক্তি পেয়েছি মানে স্পিকার। গঙ্গা চুক্তি হয়েছিল বিগত আওয়ামী লীগ টার্মের সময়, ওই চুক্তি অনুসারে যে পরিমাণ পানি বাংলাদেশের পাওয়ার কথা ছিল, বর্তমান টার্মে এসে আওয়ামী লীগ সেই পরিমাণ পানি পায় না মানে স্পিকার, শুষ্ক অবস্থায় থাকে। তিস্তা চুক্তির জন্য আমরা দেখেছি মমতা দিদি কিভাবে আমাদেরকে আটকে রেখেছে মানে স্পিকার। তিস্তা চুক্তি 10 বছরের ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সমাধান করতে পারেনি মানে স্পিকার। এইভাবে যদি আমি আপনাকে লিস্ট বলি, এখানে আমার 11টা লিস্ট আছে, আমি বলতে পারবো ভারতের সঙ্গে রিসেন্ট আমি কি কি সমস্যা আছে, কাজে লিস্ট না বলি মানে স্পিকার। এবার আসুন দ্বিতীয়ত, ট্রানজিট দিয়েছে আমাদের অনেক বেনিফিট হয়েছে, অর্থনৈতিক এই হবে সেই হবে। ট্রানজিটটা এক্স্যাক্টলি আমার বাড়ির পাশের রাস্তা দিয়ে গিয়েছে বলে আমি এই বিষয়ে একটু বেশি জানি ওদের চেয়ে মানে স্পিকার। প্রতি টনে 978 টাকা দেওয়ার কথা ছিল আপনাকে মানে স্পিকার ভারত পণ্য পরিবহনের জন্য, সেই ভারত চুক্তির পরে আপনাকে দিয়েছে 178 টাকা করে মানে স্পিকার। এটি নিয়ে আমরা মাথাবা করি, ভারত আমাদেরকে অনেক মানে স্পিকার ট্রানজিটে ফি দিয়েছে। যেগুলো রাস্তা ভাঙছে মানে স্পিকার, সেই রাস্তার ভুক্তভোগী হচ্ছে স্থানীয় এলাকার মানুষ মানে স্পিকার। সেই স্থানীয় মানুষগুলোই জানে যে বড় বড় ট্রাকের ওজনে মানে স্পিকার তাদের জনপদ কিভাবে বিপর্যস্ত হচ্ছে, কাজে এইসব কথাই না যায়। তাদের কথা হচ্ছে ভারত কেন ইন্টারেস্ট ছেড়ে এসে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করবে, ভারত কেন গেলে মায়ানমারকে সমর্থন করবে। ভারতের সবচেয়ে বড় এলাই তো স্বাধীনতার পর থেকে ছিল বাংলাদেশ। বাংলাদেশকে এই বিপর্যয়ের সময় কেন জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে পর্যন্ত ভারত বলতে পারে না যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একটু বিপজ্জনক অবস্থায় আছে, সবাই সহযোগিতা করুন। উল্টো ভারত মায়ানমারকে সমর্থন করে যে এটি মায়ানমারের কোনো প্রবলেম নেই মানে স্পিকার। অর্থাৎ মায়ানমার একটা স্টেট হিসেবে ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি রক্ষা করতে পেরেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যাদেরকে বন্ধু হিসেবে দাবি করে তাদের কাছ থেকে ন্যূনতম সহযোগিতার একটি পর্যন্ত মানে স্পিকার পাইনি, এবং তাদের মতে এটি নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের তো কিছু নেই আসলে, আমরা অনেক অর্থনৈতিকভাবে গরিব। বাংলাদেশ এশিয়ার ইমার্জিং ইকোনমিক টাইগার, বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, বাংলাদেশের একটি স্বাধীন ভূখণ্ড আছে। আর কি চান আপনি? নেপাল মাত্র 32 লাখ জনগণ নিয়ে ভারত ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। সেখানে আপনি আপনার তার 36 গুণ বেশি জনগণ নিয়ে আপনি বলেন আমি তো কথা বলতে পারবো না, আমার তো কিছুই নেই, আমার রিসোর্স নেই। আপনার বিশাল স্পিকার ভারতের সঙ্গে ট্যাক্কা দেয় মিডল ইস্টের বাজারে, আর আপনি এসে বলছেন আমার তো নেগোসিয়েশন করার কোনো টুল নেই, আমার একটু কি ক্ষমতা মানে স্পিকার। ক্ষমতার নমুনাগুলো তাদেরকে দিয়ে যায়। তারা বলছেন রাশিয়া তো লোন দিয়েছে রূপপুর পারমাণবিক বানানোর জন্য, চীন জাপান নাকি মানে লোন দিয়েছে। এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বা আন্তর্জাতিক সম্পর্কের কোনো ইস্যু নাই, ইকোনমিক ইন্টারেস্ট সার্ভ করেছে। এখানে জাপানের চীনের সবার স্বার্থ আছে, হাই ইন্টারেস্টে আপনার কাছ থেকে ঋণ দিয়ে লোন নিচ্ছে, বিনিময়ে সে লাভ পাচ্ছে। এরকম হলে তো মানে স্পিকার শ্রীলঙ্কা পাকিস্তানকে লোন দিয়ে চায়না যেভাবে বসিয়ে দিয়েছে, আফ্রিকাকে যেভাবে এক্সপ্লয়েট করেছে, সেটিকেও আমাদের বন্ধুত্ব বলতে হবে মানে স্পিকার। কোনোভাবে আসলে কেউ ঋণ দিয়ে আপনাকে এক্সপ্লয়েট করবে এটি বন্ধুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে না মানে স্পিকার। এগুলো তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন, পরে একটা না অনেক উদাহরণ দিয়ে যাচ্ছেন। বলছে তাদের মেট্রিক হচ্ছে স্বাধীনতা, একবার বলছেন স্বাধীনতার আগে, আরেকবার বলছেন স্বাধীনতার পরে। অনেকের সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক তো নষ্ট হয়নি, কাজে আমরা সন্তুষ্ট মানে স্পিকার। স্বাধীনতার আগে তো আপনি বাংলাদেশে ছিলেন না, আপনার মেট্রিকটা তো হবে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ মানে স্পিকার। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যেই দেশটা আপনাকে মিলিটারি দিয়ে স্বাধীন করতে সহযোগিতা করেছে, বঙ্গবন্ধু ধরাজ কোথায় বলেছে ভারতের মিলিটারি বাংলাদেশে থাকতে পারবে না মানে স্পিকার। আর এখন 50 বছরের স্বাধীনতার অভিজ্ঞতা নিয়ে একটা রাষ্ট্র মানে স্পিকার ভারত যখন আপনাকে বলে যে এই ইস্যুতে সমুদ্রের দাবি তোমার প্রত্যাহার করে নিতে হবে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গোপনে গোপনে সেই দাবি প্রত্যাহার করার জন্য ব্যবস্থা নেয় মানে স্পিকার। যখন 50 বছর পরে যখন ইস্যুগুলো দেখুন মানে স্পিকার, বলা হচ্ছে চায়নার সাথে কেন গভীর সমুদ্র বন্দর করলাম না সোনা দিয়ে, কারণ ভারত চায়না এখানে চায়না আসুক, সুতরাং সোনা দিয়া প্রজেক্ট বাতিল মানে স্পিকার, আমরা পায়রা বন্দর করবো। যখন বললাম যে কেন আসলে আপনার এই যে রোহিঙ্গা ইস্যুতে ভারত সমর্থন দিবে না, কারণ ভারতের ইন্টারেস্ট আছে মায়ানমারে, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, মায়ানমার চায়নার সাথে এলাই, ভারতের মায়ানমারকে এলাই বানাইতে হবে, এজন্য বাংলাদেশকে তাদের কনসিডার করতে হবে না মানে স্পিকার। এগুলো নিয়ে আমরা তারা বলার চেষ্টা করছেন যেন আমরা সন্তুষ্ট থাকি। এগুলো কখনোই আন্তর্জাতিক সম্পর্কের মানে স্পিকার বন্ধুত্বপূর্ণ অবস্থান না। আপনি এলাইগুলোকে রক্ষা করুন। ফয়সাল ভাই আপনাকে জাপান ইউএস এর উদাহরণ দিয়েছে, অন্য যে কোনো এলাইর দিকে তাকিয়ে দেখুন, ইউএস ইসরায়েলের দিকে তাকিয়ে দেখুন, ইউএস সৌদির দিকে তাকিয়ে দেখুন মানে স্পিকার, অথবা রাশিয়ার এলাইদের দিকে রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন, অথবা সব যুদ্ধ বিধ্বস্ত বা এগ্রেসিভ দেশের বাদ দেন, শান্তশিষ্ট দেশের দিকে তাকান যাদের যুদ্ধ নেই মানে স্পিকার, তারাও তাদের 2-4টা এলাই থাকে যখন তারা কথা বলে মানে স্পিকার। নেপালের ইস্যুগুলোতে মানে স্পিকার আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন এসে বলার চেষ্টা করছে নেপাল আর কয়েক বছর পরে ডুবে যাবে, তার সমুদ্রের নিচে মানে স্পিকার সমাবেশ করছে মানে স্পিকার। ওই বাংলাদেশের ফান্ড আনতে ঘাম ছুটে যাচ্ছে মানে স্পিকার। এগুলোকেই তারা বলার চেষ্টা করছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমরা এগুলো নিয়ে সন্তুষ্ট মানে স্পিকার। আমরা মনে করি এগুলো আসলে কোনো মেট্রিকে একটা 50 বছর বয়স্ক স্বাধীন রাষ্ট্রের সন্তুষ্ট হওয়ার প্যারামিটার ইন্ডিকেট করে না মানে স্পিকার, বরঞ্চ এর যে আরো বেশি প্রোঅ্যাক্টিভ ছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে। আমরা বঙ্গবন্ধুর অবস্থান দেখেছি, সৌদিকে কিভাবে প্রেসারাইজ করেছে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা দেখেছি জিয়াউর রহমান সাইড প্রতিষ্ঠা করে ফেলেছে। আমরা দেখেছি ইভেন গত টার্মে আওয়ামী লীগ এসে মানে স্পিকার গঙ্গা চুক্তি করার ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু গ্রাফটা এতই নিচের দিকে মানে স্পিকার, এখন অসংখ্য ইস্যুতে এসে
এসে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগকে না, বিএনপির মতো বিরোধী দল যারা আসলে এন্টি ইন্ডিয়ান, তারাও কম্প্রোমাইজ করতে শিখে গেছে মাননীয় স্পিকার। এই জায়গাগুলোতে আমরা মনে করি আমরা ভারত ছাড়া তো আমাদের পররাষ্ট্রনীতি দেখি না মাননীয় স্পিকার। আপনি যদি বলেন কিছু শ্রমিক যায়, এটাই আমার পররাষ্ট্রনীতি, কেউ লোন দেয়, এটাই আমার পররাষ্ট্রনীতি, তাহলে আফ্রিকার মঙ্গাপীড়িত দেশের যে উন্নত পররাষ্ট্রনীতি আপনার নেই, কিন্তু রিসোর্সের দিক থেকে তো আপনি আফ্রিকার চেয়ে অনেক বড় শক্তিশালী অবস্থায় আছেন। তাহলে সেই মেট্রিকে কেন আপনি আপনার পররাষ্ট্রনীতিকে মাপার চেষ্টা করছেন মাননীয় স্পিকার? অবশ্যই এটি অসন্তুষ্ট হওয়ার মতো একটি পররাষ্ট্রনীতি, এবং যেটি নিয়ে আমরা গর্ব করতে পারি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। বৈদ্যুতিক মনোযোগের জন্য একটু অপেক্ষা করি। স্ট্র্যাটেজিক টাইম আমি দৃষ্টিতে অন্তত দেখছি। জ্বলে ওঠা আপন থেকে পর্দাটা সরে যেতে পারে। আচ্ছা, আমরা কি ডিবেটটা চালু করতে পারি? অপোজিশন শান্ত থাকেন, তাহলে আমরা বিতর্ক করা শুরু করি। মাননীয় সরকার দলীয় সংসদ চায়না কেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে দিয়েছে এবং কেন হচ্ছে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধান স্টেপ নেয়? প্রথমত চায়নার ব্যাপারটি বলে, চায়নার সাথে মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্কটা অনেক বড় মানুষ। এই অর্থনৈতিক সম্পর্কের প্রধান মানুষ চায়না মিয়ানমারে গিয়ে তাদের ঘাঁটি স্থাপন করেছে। অর্থাৎ মানুষকে আমাদের কূটনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর কারণে তাদের পক্ষে মানুষকে বাংলাদেশের কাছে বাংলাদেশের সম্পর্ক যোগানো অনেক বেশি কঠিন। মানুষকে এই স্টেজে গিয়ে মানুষকে কোনো ধরনের মন্তব্য দেওয়া মানুষকে বাংলাদেশের পক্ষে সম্ভব না। এটি বাংলাদেশের এখতিয়ার বাইরে মানুষকে, যেটি আমাদের কেসে ছিল। তাহলে মানুষকে আমাদের কেসের এক্সক্লুসিভ জায়গাটি কোথাও মানুষকে দেখুন। বাংলাদেশের জন্য চায়না কি করছে মানুষকে, কিভাবে আমরা বুঝতে পারি চায়নার সাথে আমাদের সম্পর্কটি ভালো। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগকারী রাষ্ট্রগুলোর মধ্যে চায়না হচ্ছে মানুষের সবার উপরে। $100 কোটি মানুষকে বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ করছে চায়না। এবং মানুষকে তাদের যে ওয়ান বেল্ট প্রকল্পটি, এই প্রকল্পের বড় একটা অংশ মানুষকে, লাভের বড় একটা অংশ তারা বাংলাদেশকে দিয়ে বলে মানুষকে সম্মত হয়েছে। এবং মানুষকে জ্বালানি খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষকে তারা $700 কোটি বিনিয়োগ করতে মানুষকে সম্মত হয়েছে। অর্থাৎ মানুষকে বাংলাদেশ এবং চায়নার যে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোতে বাংলাদেশ এবং চায়নার যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মানুষকে কোনো ধরনের সমস্যা হয়নি। ভারতের জায়গায় আসলে মানুষকে বর্তমানে মানুষের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ, এই ব্যাপারটি নিয়ে ভারত বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ হয়েছে মানুষকে। এই কারণে বৈশ্বিক অন্যান্য ব্যক্তিগুলোতে ভারত এখন কোনো ধরনের মন্তব্য করতে রাজি না। এই কারণে মানুষকে রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের পক্ষে যাচ্ছে না, মানুষের মিয়ানমারের পক্ষে যাচ্ছে না। কারণ মানুষের এই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ তাদের রাষ্ট্রে আরো নতুন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাদের কূটনৈতিক মানুষকে। তিনি বলেন যে মানুষকে গঙ্গার পানি কেন কমে যাচ্ছে? গঙ্গার পানি কমে যাচ্ছে মানুষকে দূষণের কারণে। এবং মানুষ স্পিকার, এই নদীর অববাহিকা পূর্বের তুলনায় অনেক বেশি স্লো হয়ে গেছে মানুষকে। এই কারণে ভারতও পানি কম পাচ্ছে মানুষকে, বাংলাদেশও পানি কম পাচ্ছে। স্যার বসেন পরে
দ্বিতীয়ত মানুষকে তিস্তা চুক্তি নিয়ে সমস্যা, মানুষকে তিস্তা চুক্তি নিয়ে কিন্তু মানুষকে বাংলাদেশ সরকার ভারতের সাথে অনেকবার বৈঠক করেছে এবং মানুষকে ঐক্যমতে পৌঁছাতে পেরেছে। মানুষকে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটি হচ্ছে ভারতের যেটি কেন্দ্রীয় সরকার এবং মানুষকে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তারা কোনো ধরনের ঐক্যমত আসতে পারছে না মানুষকে। অর্থাৎ এই ব্যাপারটি হচ্ছে ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এই জায়গায় বাংলাদেশের যতটুকু করার দরকার ছিল বাংলাদেশ সরকারের সেটি বাংলাদেশ সরকার করেছে। মানুষকে ফয়সাল ভাই মির্জা ফখরুলের কথা বলুন। মানুষকে মির্জা ফখরুলের যে ব্যাপারটি সেটি হচ্ছে মানুষকে একটা রাজনৈতিক দেউলিয়াপনা, এটি কখনো মানুষকে বাংলাদেশের দেউলিয়াপনা না মানুষকে। কারণ মানুষকে বাংলাদেশের জায়গা থেকে ভারতের সাথে যে সম্পর্কটি সেই সম্পর্কটি পূর্বের মধ্যে আছে মানুষকে এবং অটুট রয়েছে, যেটি মানুষকে পারমাণবিক কেন্দ্রগুলোতে মানুষকে আমরা দেখতে পাই। দ্বিতীয়ত মানুষকে তারা যদি বলেন মানুষকে যে আমরা নতুন কোন উল্লেখযোগ্য বন্ধু তৈরি করতে পারছি কিনা মানুষকে আমাদের নতুন কোন উল্লেখযোগ্য বন্ধু তৈরির প্রয়োজন নেই। কারণ মানুষকে পূর্ববর্তী যে বন্ধু রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো আমাদেরকে যে প্রণোদনাগুলো দিত, আমাদেরকে যে সাহায্যগুলো দিত, সেই সাহায্যগুলো মানুষকে তারা ক্রমান্বয়ে বৃদ্ধি করছে। মানুষকে আমরা আপনাকে বলছিলাম মানুষকে স্বাধীনতার সময় আমাদের যে একটি শত্রু রাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্র, এই রাষ্ট্রটি মানুষকে বর্তমানে আপনার বিনিয়োগ খাতে 17,40,00,000,000 মানুষকে বিনিয়োগ করছে এবং মানুষকে এই বিনিয়োগটি তারা বর্তমানে বস্ত্র খাতে করছে। এই পরবর্তীতে প্রযুক্তিগত খাত, সামরিক খাতে বৃদ্ধি করার ব্যাপারে মানুষকে তারা সম্মত হয়েছে। মানুষকে আমরা রাশিয়ার কথা বলতে পারি। মানুষকে রাশিয়া মানুষকে 2018 সালে বাংলাদেশের সাথে $100 মিলিয়ন একটি চুক্তি করে, যে চুক্তির মূল কথা ছিল হচ্ছে মানুষকে তারা বাংলাদেশের যে আইটি সেক্টর সেই আইটি সেক্টরের মানুষকে ডাইভার্সিফিকেশনের জন্য সাহায্য করবে। মানুষকে এবং মানুষকে বাংলাদেশ বর্তমানে এইসব জায়গায় তারা যে সমস্যাগুলো দেখাচ্ছে এই সমস্যাগুলোর চেয়ে আরো বেশি কোনো সমাধানের জন্য কাজ করতে পারতো কিনা মানুষকে? কাজ করতে পারতো না, কারণ এই ধরনের এখতিয়ার তাদের কাছে নেই। মানুষকে দ্বিতীয়ত মানুষকে বাংলাদেশের এই ধরনের বার্গেনিং টুলগুলো এখনো তৈরি হয়নি। অর্থাৎ মানুষকে বাংলাদেশ যতটুকু করতে পারছে বাংলাদেশ ততটুকু করছে, এটা প্রমাণ করছে। স্যার প্রশ্নটি হচ্ছে কোন প্রকার যুদ্ধ বিগ্রহ ছাড়া বিশ্বের সবচেয়ে বেশি রিসেন্ট টাইমে মানুষ মারা গেছে সীমানায়, বাংলাদেশ ভারত সীমানায়, যেটাকে আপনারা বলেন যে আমাদের সবচেয়ে বড় বন্ধু, এটি প্রথমত আপনি যখন মানুষকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারতের সীমান্তের জায়গাটি মানুষকে লঙ্ঘন করে তাদের রাষ্ট্রে প্রকাশ করবে, তখন তারা আপনার উপর মানুষকে ফায়ার করতে পারে, কারণ আপনি সেখানে মাদক ব্যবসা করতে যাচ্ছেন, চোরাচালান করতে যাচ্ছে। মানুষকে বাংলাদেশ ভারতের পতাকা বৈঠক করছে, পতাকা বৈঠকে যখন ভারত এই অভিযোগটি করে আপনার কাছে মানুষকে উত্তর দেওয়ার কোনো উপায় না মানুষকে, কারণ এই ব্যাপারটি অবৈধ। এখন মানুষকে তার তৃতীয় বক্তাকে যেটি প্রমাণ করতে হবে বাংলাদেশ এই পর্যন্ত যা যা করেছে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য বাংলাদেশের ছিল কিনা মানুষকে আমরা বিশ্বাস করি এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য বাংলাদেশের ছিল না। তাদের সর্বশেষ করা হচ্ছে মানুষকে গুরুত্বপূর্ণ ইস্যুতে কতটুকু সারা ফেলতে পেরেছি, অবশ্যই সারা ফেলতে পেরেছি। মানুষ স্পিকার আমরা দেখিয়েছি, মানুষ স্পিকার রোহিঙ্গা ইস্যুতে মানুষ স্পিকার চায়নাকে মানুষকে আমরা কথা বলতে বাধ্য করেছি, তারা যতটা নেগেটিভলি বলুন মানুষ স্পিকার, চায়না কিন্তু ডিরেক্ট স্টেট দিয়ে মানুষকে তারা বলতে পারছে না যে তাদের মানুষকে বাংলাদেশে থাকতে হবে। মানুষকে তারা কি সামান্য ভেটে দিয়েছে মাত্র, বা ভারত কিন্তু মানুষকে সরাসরি আমাদের বিরুদ্ধে যাচ্ছে না। মানুষকে এখন আসুন পুরো ভিতরটা আমরা কি দেখিয়েছি আপনাকে। প্রথমত মানুষকে 4 মিনিট ধন্যবাদ। মানুষকে আসলে প্রশ্নটা কি ধরুন আমরা হয়তো বৈদ্যুতিক গোলযোগের কারণে সময় সংক্রান্ত ইয়াটি হয়তো আমরা মিস করেছি। আমরা এখন চলে যাবো হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্য কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এতবার বলার পরেও যে আসলে একটা ইকোনমিক ইন্টারেস্ট কিভাবে আসলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা ভালো অবস্থা হয়, কিভাবে সেটা দিয়ে আসলে সন্তুষ্টি আসে, এটা একটু ব্যাখ্যা করে যান। যখন আমরা এটিও বলে যে চায়নার বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় এইভাবে হাই ইন্টারেস্টে ঋণ দেওয়ার মাধ্যমে অনেক কিছু করেছে, সেটা কি তার জন্য সন্তোষজনক কোনো অবস্থা বলবো কিনা, এইসব জিনিসপত্র কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা নিয়ে এতবার প্রশ্ন করার পরে কিন্তু তারা যদি এখন পর্যন্ত কোনো সন্তোষজনক আনসার দেয়নি। সেই প্রেক্ষাপটে যখন আমরা এই উদাহরণটি দিয়ে যাই, যদি আপনি বলেন যে আপনার সামর্থ্য এতটুকুই, আপনি এতটুকুই সন্তুষ্ট থাকা উচিত, সেই প্রেক্ষাপটে আমরা যখন বারবার বলে যাই নেপালের মতো একটা 32 লক্ষ দেশ যেখানে বলা হচ্ছিল নাকি ভারত যদি আজকে নেপালের তেলের সাপ্লাইটা বন্ধ করে দেয় তাহলে নেপাল বাঁচতে পারবে না, যদি ডিশ অ্যান্টেনা কেটে দেয় তাহলে সেটা থাকতে পারবে না, কারণ অধিকাংশ ক্ষেত্রে এইসব জিনিসের উপর নেপাল ভারতের উপর ডিপেন্ড করে। কিন্তু নেপাল যখন সাহস দেখিয়ে এই স্টেপটা নিল, অর্থাৎ তারা যখন ভারতের বিরুদ্ধে গেল, তারা যখন ভারতের এই পলিসিগুলো পছন্দ করলো না, আলটিমেটলি নেপাল কিন্তু ঠিকই সার্ভাইভ
ভাবে করে গেছে। ঠিকই কিন্তু চায়না পাকিস্তানের সীমান্ত দিয়ে নেপালে কিন্তু তেল ঢুকিয়েছে, ঠিকই অন্যান্য সার্ভিসগুলোতে দিয়ে গেছে। তাহলে আলটিমেটলি আপনি যখন একটা স্টেপ হয়ে নিতে পারেন, তাহলে সেই জায়গায় আপনার সামর্থ্যের পরিচয়টুকু পাওয়া যায়। তাহলে তার আগেই সামর্থ্য নেই ধরে নিয়ে আপনি যদি সেই ধরনের স্টেপগুলো না নেন, তাহলে আপনার যে ক্যাপাবিলিটি তৈরি হওয়া সেটা কিন্তু আসলে হয় না, বা সেই প্রেক্ষাপটে যে সন্তোষজনক লাভ হয় সেটা কিন্তু হয় না। আমরা কিন্তু কাউকে বলছি না, আমরা কাউকে কিন্তু বলছি না আপনি আপনার স্বার্থ ছেড়ে দিয়ে কারো পক্ষে কথা বলেন, এটা ইকোনমিক বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু কখন একটা দেশ একদম কিছু না করাকে একটা স্টেপ মনে করে, আপনি সহজে খেয়াল করুন, আজকে এই মায়ানমারে ভারত এবং চায়নার ইকোনমিক ইন্টারেস্ট আছে, এটা খুবই ভালো কথা। সেই জন্য একদম আমি জাতিসংঘে দাঁড়িয়ে কোনো কিছু বলবো না, একদম না বললেই আমি বাংলাদেশ থেকে পার পেয়ে যাব, এই অবস্থা সে কখন এসেস করতে পারে? যখন সে বুঝতে পারে যে বাংলাদেশের সাথে আমার সম্পর্কটা ব্যালেন্স না, তো বাংলাদেশের এত বেশি পরিমাণে পাওয়ার নাই আমার থেকে আদায় করে নেওয়া, এরকম ক্যাপাবিলিটি গুলো শো করছে না, তখন সে কিন্তু এই ধরনের একটা ডিসিশন নেওয়ার সাহস করে। সেই ডিসিশন নেওয়ার সাহসটা কিন্তু ভারত করেছে, সেই ডিসিশন নেওয়ার সাহসটা কিন্তু চায়না করেছে। এইটা থেকে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি কতটা খারাপ অবস্থায় রয়েছে। দ্বিতীয়ত, আমরা চীন থেকে সাবমেরিন কেনা নিয়ে অনেক বেশি আনন্দ প্রকাশ করি, যেখানে বঙ্গবন্ধু দরাজ গলা এটা বলতে পেরেছিল যে আপনার সেনাবাহিনী আপনি ফিরিয়ে নিন, সেখানে সাবমেরিন কেনার পরে ভারত বাংলাদেশকে বাধ্য করেছে সামরিক সহযোগিতা চুক্তি করার জন্য, সমঝোতা চুক্তি করার জন্য, এবং সেই সমঝোতা চুক্তির আন্ডারে বর্তমানে ভারত বাংলাদেশকে ঋণ দিচ্ছে। কেন ঋণ দিচ্ছে? ঋণ দিচ্ছে এই জন্য ভারত থেকে নাকি অস্ত্র কিনতে হবে, যেখানে ভারত ওরকম অস্ত্রের প্রোডাকশনই করে না। তাহলে আলটিমেটলি কতটা ডিপেন্ডেন্সি হলে আপনি ঋণ দিবেন এবং সেই ঋণ দিয়ে ভারত থেকেই কিনতে হবে, তার লাভটা আসলে কার হলো? অস্ত্র যদি বাদ হয় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, ইন্টারেস্ট দিবে কে? বাংলাদেশ, কিন্তু লাভ টাকা ভারতের, বেচারা বিক্রি করছে কে? ভারত। তাহলে আলটিমেটলি এত বেশি ডিপেন্ডেন্সি হওয়াটাকে আপনি কিভাবে একটা ব্যালেন্স রাজনীতি বলেন, কিভাবে একটা পররাষ্ট্রনীতিকে ভালো বলেন, সেটা আমি বুঝি না। তার সবচেয়ে সাধারণ উদাহরণটা দিই, আপনি বলছেন রাজনৈতিক অস্থিরতা, কিভাবে মির্জা ফখরুল ভাবে যে দলিল দিয়ে আসলো, আমরা সেই রাজনৈতিক অস্থিরতাকে পররাষ্ট্রনীতি অতি ভারত নির্ভরতা বলবো, কারণ অতি ভারত নির্ভরতা তাকে প্রভোগ করেছে এরকম রাজনৈতিক ক্ষেত্রগুলোতে ভারতের সহায়তা নিয়ে নির্বাচনে জয়লাভ করা, এই উদাহরণগুলো সেট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কেন অসন্তুষ্ট হব না, এটা একটু ব্যাখ্যা করা দরকার ছিল, সেটা আমরা এখন সন্তোষজনক ব্যাখ্যা পাইনি। আপনার প্রশ্নটি হচ্ছে, আপনাদের কথাটি মেনে নিলাম, ভারত, চায়না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে যে সমস্ত আমাদের প্রতি যে সকল অবিচার, অনিয়ম, আমাদের যে সমস্ত সার্ভিসের শিকার হচ্ছি, সবকিছুর বিরুদ্ধে চলে গেলাম। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার স্বরূপটি কি হবে দেখিয়ে যান। এটা যদি আপনি এখনো বুঝতে না পারেন, একটা সহজ উদাহরণ দিই। সীমান্তে ভারত স্বরাষ্ট্রমন্ত্রী এসে যখন বলছিল অনেক কিছু হত্যাকাণ্ড হচ্ছে, যে ঠিক আছে আমরা এখন থেকে আমরা কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবো না, আমরা যখন কোনো চোরাও করে পারি দেখবো প্রথমে রাবার বুলেট মারবো, আর রাবার বুলেট না মারলে পায়ে গুলি করবো, বুকে গুলি করবো না, মাথায় গুলি করবো না, যাতে সে মারা যায়। কিন্তু সেটা বলার পরেও কিন্তু তা করেনি। এখন পর্যন্ত যে গুলিগুলো করা হয় পুরোপুরি ভাবে মারার ইন্টেন্স থেকে করা হয়, পুরোপুরি ভাবে আপনার হত্যা করার ইন্টেন্স থেকে করা হয়। সেই প্রেক্ষাপটে তারা যেখানে বলছিল যে এটা কমাবে, তারা কিন্তু কমায়নি। এই যে সাহসটা দেখাতে পারছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? কারণ বাংলাদেশ কিন্তু আদায় করে নিতে পারছে না, বা ভারত বলছে এতটুকু দিলে বাংলাদেশ সন্তুষ্ট। এইটাই তো আপনার দুর্বলতার বহিঃপ্রকাশ। এটা কেন আপনি বুঝেন না? আপনি বলছেন যে অর্থনৈতিক রূপরেখাটা কেমন হবে, অর্থনৈতিক রূপরেখা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই তো। বাংলাদেশ যদি আজকে গভীর সমুদ্র মতো করতে পারতো, তাহলে যে চট্টগ্রামে যে পরিমাণ আসলে শিপ ঢুকতে পারে, তার চেয়ে বেশি পরিমাণ শিপ এসে ঢুকতে পারতো। এবং যে আমরা সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের যে ডিপেন্ডেন্সি রয়েছে, সেই সেভেন সিস্টারের সাথে ভারতের কিন্তু সরাসরি কোনো কানেক্টিভিটি নেই। তাহলে সেই প্রেক্ষাপটে তাদেরকে কিন্তু এই বন্ধনটা ব্যবহার করতেই হতো। বাংলাদেশ চাইলে ওই জায়গায় নেগোসিয়েশন করে ঠিকই অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারতো। আর আপনি যে বলতে চায় না ওয়ান বেল্ট রোডের মাধ্যমে করছে, এটাকে বলা হয় ইতিহাসের সর্বোচ্চ বেশি পরিমাণে আগ্রাসী পলিসি। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ সুবিধা আদায় করতে চায়, বাংলাদেশকে কিন্তু একটা স্ট্রং পররাষ্ট্রনীতি মেইনটেইন করতে হবে, চায়নার সাথে কিন্তু একটা স্ট্রং অ্যালাইনমেন্ট মেইনটেইন করতে হবে। এইভাবে আপনি যদি একটা ডিপেন্ডেন্সি দিয়ে খেলা করেন, তাহলে আলটিমেটলি সেই জায়গা থেকে কোনো ধরনের সমাধান আসে না। এটা আপনি বুঝতে পারেন না। সেই জায়গায় আমরা যখন এটি দেখিয়েছি, আমরা আসলে কি দেখিয়েছি? আমরা যখন এটা দেখিয়ে যায় ভারত এই ধরনের একটা ডিপেন্ডেন্সি যদি বন্ধুত্বপূর্ণ না হয়, এক্সপ্লয়টেশন হয়, তাহলে সেখানে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন দেখিয়ে যাই যেখানে আপনি বলছেন যে নতুন, আপনি বলছেন যে আরব আমিরাতে তৈরি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখিয়ে যাই সৌদি আরবের নারী নির্যাতন হওয়ার পরে আপনি সৌদি আরবের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেন না, জাস্ট একটা আপনি আশ্রয়ের প্রকল্প করেন, তাদেরকে ফেরত দিয়ে আসেন। এই ধরনের সফট স্টেপ দিয়ে আসলে আপনি কি বুঝান? আপনি দুর্বল রাষ্ট্র, অর্থাৎ দর্শিত হয়েছে আমি তাকে ঘরে নিয়ে এসে রাখবো একটা দরিদ্র পিতামাতার মতো। কিন্তু আপনি তার বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে কিছু কথা বলবেন, আপনাদের সামনে সেটা কিন্তু হয় না। যেটা ফিলিপাইন করেছিল, যেটা ইকুয়েডর করেছিল, সৌদি আরব নারী নীতি পাঠায়নি, যেটা ইকুয়েডর জুলিয়ান এসেন্সি করেছিল, ব্রিটেনের বিরুদ্ধে যে জুলিয়ান এসেন্সিকে 5 বছর পর্যন্ত আপনার দূতাবাসে রেখেছিল। এই ধরনের কাজগুলো দেখাতে হয়, যেটা দেখাচ্ছে না, সামর্থ্যের দরকার হয় না, সেটা আপনি বুঝতে পারছেন না। আমাদের গঠনমূলক পর্ব এখানে শেষ হচ্ছে। আমরা এখন চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে আমরা সরাসরি ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে আমি শুধু দুটি জিনিস দেখাবো। এক, বাংলাদেশের ক্যাপাসিটি, দুই হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট।
বাংলাদেশের ক্যাপাসিটি নাই, সেজন্য বাংলাদেশকে যে পারবে সে মেরে যাও, এই ধরনের নীতিতে আমাকে সারা জীবন থাকতে হবে, এটি হচ্ছে তাদের মাননীয় স্পিকার কনক্লুশন। কারণ আপনার সিদ্ধান্ত যদি এটি হয়, আমি কখনোই কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আমি দুর্বল দেশ, এখানে আমি কিছু বললে আমার অর্থনীতিতে ক্ষতি হয়ে যাবে। এটি যখন সবাই দেখবে, কেন আপনাকে কেউ গুনবে? যখন দেখবে যে আপনার নিজের ইন্টারেস্টে হার্ম হলো, আপনি কোনো স্ট্যান্ড নেন না, তখন আপনাকে কেন কেউ গুনবে? যখন কথা বলছিলাম আমার গঠনমূলক বক্তব্যে আমি বলছিলাম যে আপনার শ্রমিক যখন নির্যাতিত হয় এবং আপনার এমবেসি দেশে যখন আন্দোলন করে, আপনি যখন কোনো বক্তব্য মাধ্যমে তার উপরে প্রেশার তৈরি করতে পারেন না, আপনার শ্রমিকদের অধিকার নিয়ে ওই দেশটি কেন সচেতন হবে? তাহলে যে ক্যাপাসিটিটি তৈরি করার কথা বলছেন, আন্তর্জাতিক সম্পর্কে ইউএসএ কেন সব জায়গায় গিয়ে নাক গলায়? কারণ সে জানে যে দিন সে নাক গলানো বন্ধ করবে, ওই দিন থেকে সে রিলেভেন্ট থাকবে না। এভাবে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পাওয়ারটি কাজ করে, মানুষের ক্যাপাসিটিটি কাজ করে। সেই জায়গায় যখন আপনি নিজে স্ট্যান্ড না নেন, আপনার অবস্থান যদি পরিষ্কার না করেন, তাহলে কখনোই কেউ আপনাকে গুরুত্ব দিবে না, কেউ আপনাকে পাত্তা দিবে না। মাননীয় স্পিকার, এই জায়গায় বাংলাদেশ কখনো নিজের স্ট্যান্ডটি পরিষ্কার করেনি, ক্যাপাসিটিটি দেখানোর চেষ্টা করেনি, সেই জায়গাতে সমস্যা হয়েছে। এবার তার পিওএ এনগেজ করি। তিনি প্রশ্ন করছিলেন যে সবার সাথে যদি এমন করি, সম্পর্ক তো একেবারে সব নষ্ট হয়ে যাবে। সবার সাথে কিভাবে করবো? কেউ তো এখানে কিং জং উন ক্ষমতায় বসে নেই। একটি জায়গাতে যখন স্ট্যান্ড নেয়, এটি অনেক জায়গাতে ট্রিকল ডাউন ইফেক্ট ফেলে, যে বাংলাদেশ কিভাবে স্ট্রং স্ট্যান্ড দেয়, বাংলাদেশ কিভাবে ট্রিট করতে হবে। মাননীয় স্পিকার, একটি এক্সাম্পল এনাফ হয়, ওই ক্ষেত্রে অনেকজনকে মানুষ তার বিহেভিয়ার চেঞ্জ করে দেওয়ার জন্য। এবার আপনি বললেন যে হ্যাঁ, সমস্যাটা হচ্ছে মমতা দির, সমস্যাটা নরেন্দ্র মোদীর না, সমস্যাটা মমতা দির সাথে তো আমাদের ভালো সম্পর্ক। মমতা দিকে কেন আমি বুঝাতে পারলাম না? কেন আমি মমতা দিকে কনভিন্স করতে পারলাম না যে আমার জিনিসটা আমাকে দেন, মোদীর সাথে আপনার যে ঝামেলা সেগুলো মেটানোর জন্য আপনি অন্য কাজকর্ম করেন? এটি তো আমি করতে পারিনি, আমার ইন্টারেস্ট আমি আদায় করতে পারিনি। এবার আসি মাননীয় স্পিকার ইন্টারেস্টের জায়গায়। ডিপ্লোমেসি কাকে বলে? ডিপ্লোমেসি তাকে বলে ইন্টারেস্ট আপনারও থাকবে, তারও থাকবে, কিন্তু আপনি আপনার বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে আপনার ইন্টারেস্টটা বেটার আদায় করে নেওয়াটাই হচ্ছে ডিপ্লোমেসি। মাননীয় স্পিকার, এই পৃথিবীতে ডিপ্লোমেটিক এক্সিস্টেন্স, ডিপ্লোমেসির এক্সিস্টেন্স এটার জন্য। মাননীয় স্পিকার, তাহলে সেই জায়গায় নিজের ইন্টারেস্টটা সবসময় ছাড় দিয়ে দিব, তার ইন্টারেস্ট আছে সুতরাং আমি কথা বলবো না, তার ইন্টারেস্ট আছে সেটা নিশ্চিত করতে হবে। এটি যদি কোনো স্ট্যান্স হয়, এটি আসলে আমার কোনো ডিপ্লোমেসি নেই, আমার কোনো আসলে এখানে কূটনৈতিকতা বলতে কিছুই নেই। মাননীয় স্পিকার, সেই জায়গায় যদি আমি আসি, তাহলে বাংলাদেশের ইন্টারেস্ট এবং তার ইন্টারেস্ট একটা ব্যালেন্স তো দরকার, মিনিমাল একটা ব্যালেন্স দরকার। মাননীয় স্পিকার, সেই জায়গায় চীনের সাথে কম্পারিজন করছি না, চীন অন্ধভাবে মিয়ানমারকে সমর্থন দেয়, কিন্তু আমার এলাই, আমার বেস্ট এলাই, যার সাথে আমার সব ধরনের সম্পর্ক, যাকে আমি সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, সে সিকিউরিটি থেকে শুরু করে সব ধরনের রিজনে আমার কাছ থেকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট পাচ্ছে, সে কেন আমাকে সাপোর্ট দিবে না? এই জায়গায় তাদের কোনো বক্তব্য নেই, এটি কেন আমি দেখতে পারলাম না? সেই জায়গায় তাদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ এলাইয়ের সাথে আমার ট্রিটমেন্ট এবং যদি চায়নার সাথে ট্রিটমেন্ট একই রকম হয়, এটা তো কোনো সম্পর্ক না। মাননীয় স্পিকার, এবং তারা যদি বিতর্কে এসে চায়না এবং ভারতকে একই পাল্লায় নেমে একটি আর্গুমেন্ট দেন, তাহলে তো মাননীয় স্পিকার তারা এলাই এবং মাননীয় স্পিকার এমনি নরমাল একটা কান্ট্রির সাথে যে একটা মাননীয় স্পিকার সিস্টেমেটিক এক ধরনের ইকোনমিক রিলেশনশিপ, সেটা একই বানিয়ে ফেলতে। মাননীয় স্পিকার, এলাইয়ের মাননীয় স্পিকার নিজের জন্য বুলেটও খায়, সেটি মাননীয় স্পিকার খায় না। এবার আসলে মাননীয় স্পিকার সীমান্ত ক্রস করলে নাকি গুলি করতে পারে। সীমান্ত ক্রস করলে কেউ সে যদি নিরস্ত্র হয়, তাকে গুলি করার বিধান মাননীয় স্পিকার কোনো কনভেনশনে নাই। তাকে মাননীয় স্পিকার অ্যারেস্ট করার বিধান আছে, যদি মানুষকে পালাই যেতে চায় তাকে রাবার গুলি কিংবা পায়ে গুলি করা যায়। সেই জায়গায় সরাসরি গুলিগুলো যে করে, এই ব্যাপারে মাননীয় স্পিকার যখন স্ট্যান্ড নেওয়ার দরকার, তখন আপনি স্ট্যান্ড নেন না। আমরা এটি বলছিলাম, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিজের স্বার্থের পক্ষে স্ট্যান্ড নিতে হবে বাংলাদেশকে, তা না হলে কখনো এই পররাষ্ট্রনীতি নিয়ে বা এই আন্তর্জাতিক সদস্য থাকা যাবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের হাউসের সর্বশেষ বক্তা মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোর দিচ্ছি সমাপনী বক্তব্যের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যতদূর জানি শান্ত ভাই খুব ভালো ভারত বিদ্বেষী, কারণ তার বাড়ির জায়গা এয়ারপোর্টের জন্য দখল হয়েছে। গেল মাননীয় স্পিকার, সেই কথা বাদ দেন। মাননীয় স্পিকার, সব থেকে বড় কথা যেটি, আজকের বিতর্কে অপোজিশন জিততে পারতো কখন? যদি মাননীয় স্পিকার তারা আমাদেরকে একটা নেগেটিভ কেস রান করে দেখাতো, কিংবা তারা আজকে যে রিভার্টাল গুলো দিয়েছে সেই রিভার্টাল গুলো যদি আমরা মেনেও নেই, তারা দেখাতে পারতো যে বাংলাদেশের আসলে এর থেকে বেশি কি করার ছিল, কিংবা কি বেশি করলে বাংলাদেশ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারতো, তাদের অবস্থান আরো বেটার হতো। সেই জায়গাটি তাদের দেখানো উচিত ছিল, তারা সে দিতে পারেনি। এবার মাননীয় স্পিকার, ভারতের ইস্যুতে আসি। ভারত আজকে অনেক সমস্যা করেছে, ভারত আজকে অনেক প্রবলেম, ভারতের আমরা একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। এই ডিপেন্ডেন্সিটা মাননীয় স্পিকার কেন? কারণ প্রথম কথা হচ্ছে ভারত আমাকে সব সময় সব জায়গায় সব সাপোর্টই দিয়েছে। এই জন্য মাননীয় স্পিকার, যে আসবে সে মেরে চলে যেতে পারবে। এই ইস্যুতে ভারতের জন্য আমরা সব থেকে বেশি উদার ছিলাম, কিন্তু অন্য কারো ক্ষেত্রে আমরা এই উদারপন্থীটা ছিলাম না। গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি দেখি ভারতের সাথে ছিটমহল ইস্যুতে, এমনকি অনুপ চেটিয়ার মতো ইস্যুতে ভারতের সাথে আমরা আপার হ্যান্ড থাকি। কেন মাননীয় স্পিকার? ভারত বিবেচনা করে যে সমুদ্র সীমা নিয়ে যদি আজকে আমার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক খারাপ হয়, তাহলে বাংলাদেশের যে জায়গাটি সেন্ট মার্টিন, এটি যদি ইউএসএ কে দিয়ে দেয় আমার জন্য প্রবলেম। অর্থাৎ মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো ডিপ্লোমেসি ক্রিয়েট করে ফয়সাল ভাইয়ের কথা অনুসারে। এবার মাননীয় স্পিকার, পুরো বিতর্কটা একটা জিনিস দেখাবো। প্রথম কথা, আজকে অপোজিশনের ইন্টারেস্ট, দ্বিতীয় কথা এলাই, তৃতীয় কথা অর্জন, চতুর্থ কথা সামর্থ্য। মাননীয় স্পিকার, বাঙালির মেধাকে সব থেকে ভালো মেধা বলা হয় কেন জানেন? কারণ মাননীয় স্পিকার,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বাংলাদেশ কোনো স্নায়ু যুদ্ধে জড়ায়নি। যদি মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করার চেষ্টা করত কিংবা পোল করার চেষ্টা করত তাদের যে বক্তব্যগুলো ছিল, তাহলে মাননীয় স্পিকার দিন শেষে হয় আজকে একটা পোলকে বেছে নিতে হতো, আরেকটা পোলকে ছাড় দিতে হতো। আজকে বাংলাদেশ সেই কাজটি করেছে, তার সম্পূর্ণ প্রতিবাদটি সে করেনি, বিনিময়ে অন্য জায়গা থেকে সে একটা বেনিফিট বের করে এনেছে। এটাই আজকে বাংলাদেশের সন্তুষ্টির মূল কারণ। আজকে অপোজিশনের এই জায়গাতেই হিটটা করা দরকার ছিল। গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখিয়েছি যে তাদের পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে মানে ওই দুই জায়গা থেকে বেনিফিট না পেয়ে অন্য কোনো নতুন জায়গা থেকে একটা বেনিফিট বের করে এনেছে, এটা যে তাদের একটা স্টেপ বা এটা যে একটা আর্গুমেন্ট, এটা তাদের প্রথম 3 স্পিকার থেকে গঠনমূলক পর্বে পায়নি, এটা যুক্তি খনন করে নতুন করে পাচ্ছে বা কোন মেইনটেইন করে না এইসব জিনিস। না বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জিনিসটি অন্তত সুস্পষ্ট যে পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক যখন সম্পর্কগুলো হবে সেখানে কংক্রিট পোল বলতে কোনো কথা নাই, কংক্রিট অ্যালাইনমেন্ট বলতে কোনো কথা নাই। মাননীয় স্পিকার, সবথেকে বড় কথা আজকের বিতর্কটিতে আমরা আজকে প্রকাশ করেছি যে আপনার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যে আপনি যতটুকু করেছেন সেটি যথেষ্ট কিনা। মাননীয় স্পিকার, আমরা দেখিয়েছি বাংলাদেশ তার স্বার্থ বিবেচনায় সবথেকে যথেষ্ট কাজটি করেছে এবং এর থেকে ম্যাক্সিমাম কাজ করতে গেলে তার অনেকগুলো জায়গা হারাতে হতো। সর্বশেষ মাননীয় স্পিকার, যে সেফ জোনের কথাটি আমরা বলছি, সেই সেফ জোনে থেকে বাংলাদেশ যে বেনিফিটটি বের করে এনেছে এটি তার সামর্থ্যের সবথেকে বড় পরিচয়। মাননীয় স্পিকার, প্রতিবাদ নিয়ে কথা বলছেন আমরা ইউরাইসের না মাননীয় স্পিকার, আজকে নেপালের কথা আনছেন, কিন্তু মাননীয় স্পিকার এই নেপালের বিজনেস পলিসিটি আপনাকে বুঝতে হবে, তার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবথেকে ভালো, কারণ কার্বন ট্যাক্সের জায়গায় সে অনেক বেশি ছাড় দিতে পারে। তার মাননীয় স্পিকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, তার যে জিনিসটি আছে মাননীয় স্পিকার সেটি হচ্ছে ভালো একটি সম্পর্ক। মাননীয় স্পিকার, আপনি যদি চিন্তা করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান এবং ব্রিটেনের সবথেকে ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু মাননীয় স্পিকার এই সম্পর্কটি টিকে নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং আজকে জার্মানির বিপক্ষে গ্রেট ব্রিটেন গিয়েছিল। কেন মাননীয় স্পিকার? কারণ হচ্ছে যদি আজকে 15 সেকেন্ডে শেষ করছি, যদি আজকে গ্রেট ব্রিটেনের চেয়েও জার্মানি ভালো একটি অবস্থানে যেত তাহলে ইউরোপে তার অবস্থান টিকে থাকতো না। এটি হচ্ছে সেফ জোনে থাকা, এটি হচ্ছে প্রতিবাদ না করে ভালো সন্তুষ্টি বের করে আনা। ধন্যবাদ সকলকে। আমাদের বিতর্কটি এখানেই শেষ। আমরা আমাদের বিচার কার্য কিছুক্ষণের মধ্যে সাধন করে আপনাদের ফলাফলটি জানিয়ে দেব। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।